আমরা কোনো মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করব তার ইলেকট্রন বিন্যাসের সাহায্যে। ঠিক আছে, আমি একটা মৌল নিলাম, ধরুন এক্স একটা মৌল। এই মৌলটার ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p6 এবং 3s1। এই মৌলটির অবস্থান পর্যায় সারণীতে অবস্থান কী হবে, মানে পর্যায় এবং শ্রেণী সংখ্যা বলতে হবে। তাহলে সবার প্রথমে আমি পর্যায় সংখ্যা বলবো, তারপর শ্রেণী সংখ্যা। মাথায় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে মৌলটা কোন ব্লকে অবস্থিত। এটা এস ব্লক মৌল, কারণ কি এর বাইরের ইলেকট্রনটি এস উপকক্ষে অবস্থান করছে, যেটা এস ব্লক এলিমেন্ট। তাহলে এস ব্লক এলিমেন্ট যেহেতু, তার সর্বশেষ কক্ষের সংখ্যা মানে পর্যায় সংখ্যা সব ক্ষেত্রে এস ব্লক, পি ব্লক, ডি ব্লক যে কোনো জায়গায় মৌল হোক না কেন, তার সর্বশেষ কক্ষের সংখ্যা হবে পর্যায় সংখ্যা। তাহলে এই যে ইলেকট্রন বিন্যাসে দেখতে পাচ্ছ এই সর্বশেষ কক্ষ কোনটা, 3 নম্বর। তাহলে পর্যায় সংখ্যা কত হবে, 3। শ্রেণী সংখ্যা কত হবে, শ্রেণী সংখ্যা হবে এনএস, মানে সর্ববহিঃস্থ কক্ষে যতগুলি ইলেকট্রন থাকে। সর্ববহিঃস্থ কক্ষ বলতে আমরা এনএস বলতে পারি। এই এনএসে যতগুলো ইলেকট্রন থাকবে সেটাই হচ্ছে তার শ্রেণী সংখ্যা। তাহলে আমি এখানে এনএস বলতে 3s, 3s সর্বশেষ ইলেকট্রন কটা, মানে সবচেয়ে ইলেকট্রন সংখ্যা কটা, একটা। তাহলে শ্রেণী সংখ্যা কত, 1। অপর একটা এক্সাম্পল নিচ্ছি, আর একটা এক্সাম্পল ধরে নেওয়া যাক 1s2, 2s2, 2p6, 3s2, 3p4। এই একটা মৌলে ইলেকট্রন বিন্যাস নিলাম। এটা কি ব্লক এলিমেন্ট, এটা পি ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্ট। কেন পি ব্লক এলিমেন্ট, কেন পি ব্লক এলিমেন্ট? তার কারণ হচ্ছে যে সর্বশেষ ইলেকট্রনটি পি উপকক্ষে অবস্থান করছে। তাহলে এবার এখানে পর্যায় এবং শ্রেণী কত হবে, পর্যায় মানে আমি আগেই বলেছি সর্ববহিঃস্থ কক্ষই হচ্ছে পর্যায়, এখানেও 3 নম্বর কক্ষ, তাহলে পর্যায় 3। শ্রেণী কত হবে, শ্রেণী হচ্ছে সর্ববহিঃস্থ কক্ষে থাকা ইলেকট্রন সংখ্যা প্লাস 10। এটা হচ্ছে পি ব্লক এলিমেন্টের নিয়ম। তো সর্ববহিঃস্থ কক্ষ বলতে কি এখানে, এখানে কেন, সাধারণত আমাদের পি ব্লকের কী হয়, এনএস এনপি, এনএস এবং এনপিতে ইলেকট্রন সংখ্যা প্লাস 10, এটা হয় শ্রেণী সংখ্যা। তাহলে এখানে লক্ষ্য করে দেখো, এখানে এনএস এনপি বলতে এখানে 3s এবং 3p এই দুটো নিয়ে হচ্ছে সর্ববহিঃস্থ কক্ষ, কারণ দুটোই 3 নম্বর কক্ষ। 3s হচ্ছে 3 নম্বর কক্ষে একটা নির্দিষ্ট কক্ষক, 3p হচ্ছে 3 নম্বর কক্ষের একটা নির্দিষ্ট কক্ষক। মোট কক্ষ কি, এইটাই তো সম্পূর্ণ 3 নম্বর একটা কক্ষ। এই কক্ষের মোট ইলেকট্রন সংখ্যা কত, 2 + 4 6 প্লাস 10 মানে 16। বোঝা গেছে? এইবার চলে আসবো আর একটা এক্সাম্পলের ক্ষেত্রে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d2। ঠিক আছে, এরকমভাবে ইলেকট্রন বিন্যাস লেখা যায়, কিন্তু অ্যাকচুয়ালি এটাকে একটু সাজিয়ে নিতে হয়, তাই না? এটা আমরা সাজিয়ে নিই, কীভাবে সাজাই না, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d2, 4s2, এরকমভাবে সাজিয়ে নিই ইলেকট্রন বিন্যাসকে। আর লাস্ট কক্ষটাকে লাস্টে দিলাম, 3dটাকে আগে দিয়ে দিলাম, সাজিয়ে নিতে হয়। তাহলে এখানে এটা কি ব্লক এলিমেন্ট, এইটা কি ব্লক এলিমেন্ট, এটা আমার বলতে হবে। সর্বশেষ ইলেকট্রনটা কোথায় ঢুকেছে, তোমরা এই ইলেকট্রন বিন্যাসটা দেখো, এই ইলেকট্রন বিন্যাস দেখে মনে করো যে সর্বশেষ ইলেকট্রনটা এসে ঢুকেছে, এত নয়। আগে অ্যাকচুয়ালি 4s তো আগে ঢুকেছে, তাহলে লাস্টে 3d ঢুকে সর্বশেষ ইলেকট্রনটা ডি ব্লকে ঢুকেছে বা ডি উপকক্ষে ঢুকেছে, তাহলে এটা কী হবে, ডি ব্লক এলিমেন্ট। এটা ডি ব্লক এলিমেন্ট, কারণ সর্বশেষ ইলেকট্রনটা ডি উপকক্ষে ঢুকেছে, সেই কারণে এটা ডি ব্লক এলিমেন্ট। সেক্ষেত্রে পর্যায় সংখ্যা কত হবে, পর্যায় সংখ্যা সর্ববহিঃস্থ কক্ষ, সর্ববহিঃস্থ কক্ষ কোনটা, 3 না, সর্ববহিঃস্থ কক্ষ 4, সবচেয়ে লাস্ট কক্ষ কোনটা, 4,
কোথায় লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকেছে সেটা দেখতে হবে না, কিন্তু লাস্ট কক্ষটাই হচ্ছে পর্যায় সংখ্যা। লাস্ট কক্ষ, এমন নয় লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকেছে। কি বললাম বোঝাতে পারছি? লাস্ট কক্ষ কোনটা? 4, অর্থাৎ পর্যায় সংখ্যা হবে 4। শ্রেণী সংখ্যা কত হবে? শ্রেণী সংখ্যা ডি ব্লকের ক্ষেত্রে শ্রেণী সংখ্যা বের করার নিয়ম হচ্ছে n-1d প্লাস ns এ যতগুলো ইলেকট্রন আছে, মানে n-1d আর ns, এই দুটোতে যতগুলো ইলেকট্রন আছে সেটাই হচ্ছে মোট শ্রেণী সংখ্যা। এখানে 4s এ দুটো আর n-1d বলতে 3d বলতে বোঝানো হয়েছে। তো 3d এবং 4s এ মোট কতগুলো ইলেকট্রন আছে? 4টে, তাহলে শ্রেণী সংখ্যা হবে 4। বুঝতে পেরেছি? একটা এক্স ব্লক দিয়ে বুঝিয়েছি, যেখানে ns এর শ্রেণী সংখ্যা পাল্টাচ্ছে কিন্তু পর্যায় কিন্তু সেম থাকছে। নিয়ম পর্যায়ের ক্ষেত্রে নিয়ম সেম থাকছে, যে পর্যায় হচ্ছে কি সর্ববহিস্থ কক্ষই হচ্ছে পর্যায়। আর এস ব্লক মৌলের ক্ষেত্রে ns এ যতগুলো ইলেকট্রন থাকছে সর্ববহিস্থ কক্ষে সেটাই হচ্ছে কি শ্রেণী সংখ্যা। পি ব্লকের ক্ষেত্রে ns এবং npতে যতগুলো ইলেকট্রন থাকছে, মানে সর্ববহিস্থ কক্ষে যতগুলো ইলেকট্রন থাকছে তার সঙ্গে 10 যোগ করলে হচ্ছে শ্রেণী সংখ্যা। এবং ডি ব্লকের ক্ষেত্রে আমরা কি বলতে পারি না, n-1d এবং ns এই দুটোতে যতগুলো ইলেকট্রন থাকছে সেটা হচ্ছে শ্রেণী সংখ্যা। বুঝতে পেরেছি? আর এফ ব্লক মৌলের ক্ষেত্রে এফ ব্লক মৌলের অলওয়েজ গ্রুপ সংখ্যা কত হবে? 3 হবে। মানে কোনো একটা মৌলের আমরা ইলেকট্রন বিন্যাস যদি দেখতে পারি, সেই ইলেকট্রন বিন্যাস দেখে আমরা বলতে পারি সেটা কোথায় অবস্থান করছে। ঠিক আছে? এইবার যেটা আমরা বলবো সেটা হচ্ছে ইউপ্যাক নেম। কার ইউপ্যাক নেম? না ইউরেনিয়ামত্তর মৌল। ইউরেনিয়ামত্তর মৌল তোমরা নাম শুনেছো, ঠিক আছে? ওই ইউরেনিয়ামত্তর মৌলে আমরা ইউপ্যাক নেম বলবো, মানে যেগুলো পরমাণু ক্রমাঙ্ক অনেক বেশি সেগুলোর ক্ষেত্রে ইউপ্যাক নেম। তো এই ইউপ্যাক নেম করার আগে আমাদের কতগুলো জিনিস মাথায় রাখতে হবে। সেগুলো কি? কতগুলো ডিজিটের নাম। 0 মানে হচ্ছে নীল, 1 মানে হচ্ছে আন, 2 মানে হচ্ছে বাই, 3 মানে হচ্ছে ট্রাই, 4 মানে হচ্ছে কোয়াট, 5 মানে হচ্ছে পেন্ট, 6 মানে হচ্ছে হেক্স, 7 কি? সেপ্ট, 8 কি? অক্ট, 9 কি? এন ডবল এন। ঠিক আছে, মাথায় রাখবে। ঠিক আছে, এইবার সবসময় মাথায় রাখতে হবে ইউপ্যাক নামকরণের শেষে একটা শব্দ যোগ হবে, সেটা হচ্ছে IUM। লিখে দিচ্ছি, ইউপ্যাক নামকরণের শেষে অলওয়েজ IUM এটি যুক্ত হবে। ঠিক আছে, যেমন একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। 111 একের জন্য কত? আন UN, আমি প্লাস প্লাস দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। আবার একটা একের জন্য আন, আর একটা একের জন্য আন, প্লাস লাস্টে ইয়াম যোগ হবে IUM। মানে কী হবে লাস্টে? অ্যাকচুয়ালি আন 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 ইয়াম। আর এই যদি সংকেত লিখতে হয়, এইটার জন্য ইউ, এটার জন্য ইউ, এটার জন্য ইউ, একসাথে লেখা হয় ইউ ইউ ইউ। মানে প্রথম একের জন্য আন, তার জন্য একটা ইউ, তারপরে একের জন্য একটা আন, তার জন্য একটা ইউ, তারপরে একের জন্য একটা আন, তার জন্য একটা ইউ। ঠিক আছে, বোঝা গেছে? আর একটা এক্সাম্পল দেখাই, আচ্ছা পরে দেখাচ্ছি। ধরো 112 এটা আছে, একের জন্য কত? আন, তারপরে একের জন্য আন, তারপরে 2-এর জন্য বাই, ঠিক আছে, এবার লাস্টে ইয়াম। ঠিক আছে,
এখানে মজার একটা ব্যাপার রয়েছে, মানে মাথায় রাখতে হবে। কী ব্যাপার না, সাধারণত লোকে যেটা করে বা ভুলটা হয় সেটা কি, এরকম আন বাই ইয়াম এটা লিখে দেওয়া হয়, কিন্তু এটা ভুল। কারণ দুটো আই ইউপ্যাক নামে দুটো আই কখনো পরপর বসে না। সেজন্য কী বসবে, আন বাই একটা আই বসবে, ইয়াম। সংকেত কী হবে, ইউ বি। সেম কথা কিন্তু 103 যদি করতে চাও, 103 কত হবে, আন প্লাস নীল প্লাস ট্রাই প্লাস ইয়াম কত হচ্ছে, আন নীল ট্রাই ইয়াম, UNT। বুঝতে পেরেছি, বোঝা গেছে তো, যে দুটো আই কখনো পর পর বসবে না। আর একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা কি, ধরো 190 আছে, তোমরা কি করবে, আন প্লাস ENN প্লাস NIL প্লাস IUM, মনের সুখে লিখবে UN ENNIL IUM, এটাও ভুল। তিনটে এন কখনো পরপর বসবে না, তিনটে এন কখনো পরপর বসবে না। এটা কি বসবে, আন ENN ILIUM, এটা দুটো এন বসবে, কখনো তিনটে এন বসবে না। যেমন ইউপ্যাক নামকরণে দুটো আই বসবে না, ইউপ্যাক নামকরণে তিনটে এন বসবে না। কত হবে এখানে, UEN, এটা হবে এর সংকেত। ইউটা কিসের জন্য, একের জন্য ইউ মানে আন, নয়ের জন্য ই কারণ NENN, ঠিক আছে, আর জিরোর জন্য এন কারণ নীল। সংকেত কীভাবে লিখতে হবে সেটাও আশা করি বোঝা গেছে, সহজ ব্যাপার। তাহলে শুধুমাত্র আমাদের মাথায় রাখতে হবে যে কখনো কি বসবে না, দুটো আই পরপর বসবে না, আবার তিনটে এনও পরপর বসবে না। ওকে, এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ। ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ যেটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা কী জিনিস, কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে তার বাইরের ইলেকট্রনটি যে কক্ষে অবস্থান করছে, মানে বহিস্তম কক্ষ বা বহিস্থ কক্ষ, নিউক্লিয়াস থেকে এই বহিস্থ কক্ষের মধ্যবর্তী যে দূরত্ব তাকে আমরা বলতে পারি পারমাণবিক ব্যাসার্ধ। এখন পারমাণবিক ব্যাসার্ধকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, একটা সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ আর ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। প্রথমে আমি আলোচনা করব সমযোজী ব্যাসার্ধ নিয়ে। সমযোজী ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ কাকে বোঝানো হচ্ছে, বলা হচ্ছে একই মৌলের দুটি পরমাণু যখন সমযোজী এক বন্ধনের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। আবার বলছি, একই মৌলের দুটি পরমাণু যখন সমযোজী এক বন্ধনের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত থাকে, তখন ওই যে পরমাণু দুটি বলেছি না, ওই দুটি পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। আরও ক্লিয়ার করে বলি, ধরে নেওয়া যাক একটা A2 টাইপ অণু রয়েছে, A2 অণু রয়েছে, মানে হোমোনিউক্লিয় দ্বিপরমাণুক অণু, হোমোনিউক্লিয় দ্বিপরমাণুক অণু A2, এক্সাম্পল H2, একই রকম। তা আমি কি বলছি, দুটো এ পরমাণু রয়েছে যাদেরকে দুটো এ পরমাণুকে নিয়ে একটা A2 অণু তৈরি হয়েছে, মানে একই প্রকার পরমাণু দিয়ে একটা অণু তৈরি হয়েছে, তাই একে বলা হচ্ছে হোমোনিউক্লিয়ার বা হোমোনিউক্লিয় দ্বিপরমাণু অণু। ঠিক আছে, এদের কীরকমভাবে থাকে, ধরে নাও এ একটা এ পরমাণু,
এই একটা এ পরমাণু একে অপরের সাথে ওভারল্যাপ করে থাকে, কারণ সমযোজী বন্ধন তৈরি হচ্ছে। এখন এ পরমাণু নিউক্লিয়াস ধরো, এটা ধরো এ পরমাণু নিউক্লিয়াস। এই নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী যে দূরত্ব, তার অর্ধেক করলে আমরা সমযোজী ব্যাসার্ধ পাবো। যেমন ধরে নাও আর এ, এক্ষেত্রে আর এটা কি, আর এ হচ্ছে এ মৌলের সমযোজী ব্যাসার্ধ, ইজুকাল টু হাফ ইন্টু ডি এ। বলতে কী বোঝানো হচ্ছে না, দুটি এ মৌলের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব বা আন্তঃনিউক্লিয় দূরত্ব, দুটি এ পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে দূরত্ব বা আন্তঃনিউক্লিয় দূরত্ব, সে DAA দিয়ে চিহ্নিত করছি। আর এ ইজুকাল টু হাফ ইন্টু DAA। ঠিক আছে, আর এটা কি বললাম, এ মৌলের সমযোজী ব্যাসার্ধ, DA এটা কি, আন্তঃনিউক্লিয় দূরত্ব, দুটো নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব। তাই বলা হয়েছে সমযোজী এক বন্ধনে আবদ্ধ দুটি পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেকই হচ্ছে সমযোজী ব্যাসার্ধ। বুঝতে পেরেছি? এইবার যদি ধরে নাও, যদি অণুটা A2 টাইপের না হয়ে AB টাইপের যদি হয়, হেটেরো নিউক্লিয় দ্বিপরমাণু, ঠিক আছে, হেটেরো নিউক্লিয় যদি হয়, দুটো আলাদা পরমাণু দিয়ে গঠিত, দুটি আলাদা নিউক্লিয়াস AB, তাহলে ধরে নাও এ একটা মৌল, বা আমি একেবারে করছি, এক্ষেত্রে সূত্রটা হচ্ছে DAB, মানে এ আর বি এর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব ইজুকাল টু আর এ সমযোজী ব্যাসার্ধ প্লাস আর বি, মানে বি এর সমযোজী ব্যাসার্ধ, DAB ইজুকাল টু আর এ প্লাস আর বি। কী বললাম, বোঝা গেছে? এখন মজার ব্যাপার হচ্ছে, আমি যদি ধরে নাও এক্সাম্পল এটা বোঝাই, ধরো HCl রয়েছে, HCl, তাই আমি বলতে পারি তো DHCl ইজুকাল টু RH প্লাস RCl, মানে হাইড্রোজেনের ব্যাসার্ধ, সমযোজী ব্যাসার্ধ প্লাস ক্লোরিনের সমযোজী ব্যাসার্ধ ইজুকাল টু হচ্ছে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যেকার আন্তঃনিউক্লিয় দূরত্ব। ঠিক আছে, এখন ধরো আমাকে ক্লোরিনের ব্যাসার্ধ বের করবো, এখান থেকে কী করে বের করতে পারি আমি, RCl ইজুকাল টু DHCl মাইনাস RH। DHCl বলতে কি, হাইড্রোজেন এবং ক্লোরিন পরমাণুর নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বকে বলা হচ্ছে ডিস্টেন্স অফ হাইড্রোজেন অ্যান্ড ক্লোরিন, যে মধ্যবর্তী নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব, কিন্তু হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যবর্তী দূরত্ব বোঝানো হচ্ছে না, বোঝানো হচ্ছে কি, হাইড্রোজেন এবং ক্লোরিনের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, মাইনাস RH মানে কি, হাইড্রোজেনের সমযোজী ব্যাসার্ধ। এবার তুমি বলতে পারো হাইড্রোজেনের সমযোজী ব্যাসার্ধ কীভাবে বের করা যাবে, এটা তো এক্সপেরিমেন্টালি বের করা যায়, কিন্তু এইটা কী করে বের করা যাবে, এইটা বের করতে গেলে আবার সেই হাইড্রোজেনের সমযোজী ব্যাসার্ধ এইরকম এই ওয়েতে বের করতে হবে। দুটো হাইড্রোজেন পরমাণু থাকবে, তাদের নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্ব বের করে হাফ করে দিলে হাইড্রোজেনের সমযোজী ব্যাসার্ধ বেরিয়ে যাবে, সেটা এখানে পুট করে দেবো, ক্লোরিনের সমযোজী ব্যাসার্ধ এখান থেকে বেরিয়ে যাবে। তাহলে আমাদের সমযোজী ব্যাসার্ধের গল্পটা বোঝা গেছে, সেটা হোমোনিউক্লিয় হোক বা হেটেরোনিউক্লিয় হোক। ঠিক আছে, যদি ধাতব ব্যাসার্ধ নিয়ে কথা হয়, ধাতব ব্যাসার্ধ, দেখো ধাতব ব্যাসার্ধ আমি এখানেই বলছি, কারণ ধাতব ব্যাসার্ধ ঠিক একই রকম। কোনো ধাতব ক্লাস রয়েছে, ধরো কোনো ধাতব ক্লাস রয়েছে, ঠিক আছে, সেখানে ধরো দুটো ধাতব পরমাণু, সেই ধাতব পরমাণুর ব্যাসার্ধ বের করতে হবে, ধাতব পরমাণুর ব্যাসার্ধকে ধাতব ব্যাসার্ধ বলা হচ্ছে। ঠিক আছে, এখন ওই ধাতব পরমাণুর ব্যাসার্ধ নির্ণয় করতে গেলে ওই পাশাপাশি থাকা দুটি ধাতব পরমাণুর নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্বের অর্ধেক করলে ধাতব ব্যাসার্ধ বেরিয়ে যাবে। ঠিক সেম কেস, দুটো ধাতব পরমাণু থাকবে পাশাপাশি, তাদের নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্ব বা আন্তঃনিউক্লিয় দূরত্বের অর্ধেক করলে ধাতব ব্যাসার্ধ বেরিয়ে যাবে, সেমভাবে। ঠিক আছে, এইবার যেটা আমরা বললো সমযোজী ব্যাসার্ধ, ধাতব ব্যাসার্ধ দুটোই বোঝা গেছে। এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। ঠিক আছে, দেখা যাক ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ জিনিসটা কি। তো প্রথম কথা হচ্ছে, আমরা লিখছি ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। কোনো মৌল, ভালো করে বুঝবে, কোনো মৌল যখন কঠিন অবস্থায়
সবচেয়ে কাছাকাছি অবস্থিত দুটি পৃথক অণুর অন্তর্গত নিকটতম দুটি পরমাণুর নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্বের অর্ধেককে বলতে পারি ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। বোঝা গেল না? ধরে নাও এই একটা পরমাণু আর একটা পরমাণু মিলে একটা অণু তৈরি হয়েছে, এগুলো হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। একটা অণু তৈরি হয়েছে, আবার এর পাশে একটা অণু রয়েছে, এই একটা পরমাণু আর একটা পরমাণু নিয়ে আবার একটা অণু তৈরি হয়েছে। ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ বলতে দুটো অণুর মধ্যেকার ব্যাসার্ধ বোঝায়, যে মধ্যবর্তী দূরত্ব। এবার কী করে বুঝবো না, এখন এই একটা অণু ধরো, এই একটা অণু, এটা ধরো একটা A2 অণু ধরো আছে, ঠিক আছে, আর এখানে ধরো এই একটা A2 অণু রয়েছে। এই দুটো অণুর পাশাপাশি থাকা দুটো পরমাণু, তা এর দুটো পরমাণু, এই একটা, এই অণুটা, এই পরমাণুটা, এই অণুটা, এই পরমাণুটা কাছাকাছি আছে বা পাশাপাশি আছে, তাহলে এদের নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্বের, এদের নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্বের অর্ধেক হবে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। এইটা নিউক্লিয়াস দুটির মধ্যবর্তী দূরত্বের অর্ধেক হবে ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। দুটির অণু ভালো করে বুঝবে, কঠিন অবস্থায় যখন দুটি অণু পাশাপাশি আছে বা সেই দুটি অণুর অন্তর্গত যে দুটি পরমাণু কাছাকাছি অবস্থান করে তাদের নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্বের অর্ধেক, ঠিক আছে, সেটা কি ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ। তাহলে আমরা পারমাণবিক ব্যাসার্ধ পড়তে গিয়ে তিন রকম ব্যাসার্ধের সাথে পরিচিত হলাম, একটা হচ্ছে সমযোজী ব্যাসার্ধ, একটা ধাতব ব্যাসার্ধ, আর একটা ভ্যান ডার ওয়ালস ব্যাসার্ধ, ঠিক আছে। এবার পারমাণবিক ব্যাসার্ধ নিয়ে আমরা যদি বলতে হয় পর্যায় এবং শ্রেণী বরাবর কীরকমভাবে পরিবর্তিত হচ্ছে, তো এই কনসেপ্টটা আমরা আগেই জানি, আগেই পড়েছি আর কি। পর্যায় বরাবর কীরকমভাবে পরিবর্তিত হচ্ছে, শ্রেণী বরাবর কীভাবে পরিবর্তিত হচ্ছে। কি হচ্ছে তোমরা জানো, পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যায় আকার কী হবে, এটা পর্যায়, তো ক্লাস 10-এ পড়া হয়েছে, এটা পর্যায়, এটা শ্রেণী। পর্যায় বরাবর পারমাণবিক ব্যাসার্ধের কথা বলছি, পারমাণবিক ব্যাসার্ধ কী হবে, হ্রাস পাবে। শ্রেণী বরাবর কী হবে, বৃদ্ধি পাবে, তাই তো হয়। এবার কেন হয় সেটাও একবার দেখি, যেটা আমরা ছোটো মানে ক্লাস 10th লেভেলে পড়ে এসেছি, তবু আর একবার দেখব। পর্যায় বরাবর যদি আলোচনা করা হয়, পর্যায় বরাবর যদি আলোচনা করা হয়, যত বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি, পরমাণুর ক্রমাঙ্ক কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। পর্যায় বরাবর যদি বাম দিক থেকে ডান দিকে যাওয়া হয়, পরমাণুর ক্রমাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। যত পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাবে তাতে কী হবে, প্রোটনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, মানে আকর্ষণ বল কী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। কোথাকার আকর্ষণ বল, নিউক্লিয়াস এবং তার বহিস্থ কক্ষে ইলেকট্রনের মধ্যেকার আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে। নিউক্লিয়াস ও বহিস্থ কক্ষে ইলেকট্রনের মধ্যেকার, বহিস্থ কক্ষের ইলেকট্রনের মধ্যেকার আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। যত আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে, ভালো করে বুঝতে হবে, যত আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে মানে কী হচ্ছে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছে চলে আসছে, ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছে চলে আসছে, তা আকারটা কী হচ্ছে, আকার বা পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পাচ্ছে, ক্রমশ লেখা উচিত, ক্রমশ হ্রাস পাচ্ছে। যত পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে তত কী হচ্ছে, পারমাণবিক ব্যাসার্ধ ক্রমশ হ্রাস পাচ্ছে। যদি শ্রেণী বরাবর চিন্তা করা হয়, শ্রেণী বরাবর চিন্তা করা হয়, শ্রেণী বরাবর, তাহলে কী হচ্ছে, উপর থেকে নিচের দিকে নামছি, উপর থেকে নিচের দিকে নামছি, তো যদি উপর থেকে নিচের দিকে নামি তাহলে কী হচ্ছে, পরমাণু ক্রমাঙ্ক এখানেও বৃদ্ধি পাচ্ছে, পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, ক্রমাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। তা পরমাণু ক্রমাঙ্ক যখন বৃদ্ধি পাচ্ছে আমি কি বলতে পারি,
তাহলে এখানেও নিশ্চয়ই আকর্ষণ বল বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মজার কথা হচ্ছে এখানে আকর্ষণ বল বৃদ্ধি পায় না। কারণ কি? যত উপর থেকে নিচের দিকে যাচ্ছি পরমাণুর ক্রমাঙ্ক বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে নতুন করে নতুন কক্ষ যুক্ত হচ্ছে, নতুন কক্ষ যুক্ত হচ্ছে, একটা করে নতুন কক্ষ যুক্ত হচ্ছে। এই নতুন কক্ষ যুক্ত হওয়ার পরে ইলেকট্রনগুলো কী হচ্ছে, নিউক্লিয়াস থেকে দূরে চলে যাচ্ছে। যেই উপর থেকে নিচের করে এক ঘর করে নামছি তখন কী হচ্ছে, নতুন একটা কক্ষ যুক্ত হচ্ছে। যেই নতুন কক্ষ যুক্ত হচ্ছে ইলেকট্রন কী হচ্ছে, নিউক্লিয়াস থেকে দূরে চলে যাচ্ছে। তাই নিউক্লিয়াস ও বহিস্থ ইলেকট্রনের মধ্যে, বহিস্থ ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল হ্রাস পায়। আকর্ষণ বল যদি কমে যায় আকার কী হবে, বৃদ্ধি পাবে। অবশ্যই আকার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, আকার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এই হচ্ছে গল্প। পর্যায় বরাবর এবং শ্রেণী বরাবর এই হচ্ছে গল্প, যে পর্যায় বরাবর আকারে কেমন পরিবর্তন হচ্ছে। লিথিয়াম, সোডিয়াম আর পটাশিয়াম এক্সাম্পলটা দেওয়া হয়েছে। এদের পরমাণু আকার বলতে হবে। পটাশিয়াম, রুবিডিয়ামও ধরা আছে, ধরো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এরকম দেওয়া আছে। এখন তোমরা দেখে তো বুঝতে পারছো কী বোঝা যাচ্ছে, যে মৌলগুলি কোথায় অবস্থান করছে, শ্রেণী বরাবর অবস্থান করছে। দেখো শ্রেণী বরাবর আছে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম। এখন শ্রেণী বরাবর একেবারে এখানে সাজিয়ে দিলাম, আমি সাজিয়ে নাও দিতে পারে, এলোমেলো করে দিতে পারে, ঠিক আছে। তাহলে বলতে হবে এখানে কিন্তু শুধুমাত্র ক্রম, মানে আকারের ক্রমটা লিখলে হবে না, ব্যাখ্যা করতে হবে। বলতে হবে যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এবং রুবিডিয়াম শ্রেণী বরাবর অবস্থিত, ঠিক আছে। শ্রেণী বরাবর কেন আকার বৃদ্ধি পাচ্ছে সেটা উল্লেখ করতে হবে। শুধুমাত্র ক্রম লিখে দিলে কিন্তু এবার চলবে না। আর এবার আকারেরটা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, বৃদ্ধির কারণটা উল্লেখ করতে হবে। উল্লেখ করার পর তারপরে আকারের ক্রম লিখতে পারো। পরপর যেহেতু বৃদ্ধি পাচ্ছে, লিথিয়াম থেকে সোডিয়াম বৃদ্ধি পাচ্ছে, তারপর পটাশিয়াম, তারপর রুবিডিয়াম, এরকমভাবে বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। বুঝতে পেরেছো? কারণটা কিন্তু উল্লেখ করতে হয়, বারবার বলছি। সে পর্যায় বরাবর দিক কি শ্রেণী বরাবর দিক, পর্যায় বরাবর না শ্রেণী বরাবর আগে ডিটারমাইন করে নিতে হবে। ডিটারমাইন করে নেওয়ার পর তারপরে আমাদেরকে সেই পর্যায় এবং শ্রেণী বরাবরের জন্য নির্দিষ্ট কারণ উল্লেখ করে তারপর ক্রম লিখতে হবে, ঠিক আছে। বুঝতে পেরেছি? যদি এইবার কথা হচ্ছে, যদি আয়ন থাকে, এবার আগে তোমাদের ক্লাস 10th লেভেলে আয়নের কোনো গল্প ছিল না। যদি এখন ধরো তোমাকে দেওয়া হয়েছে Na+, Mg2+, Al3+, এরকমভাবে রয়েছে। এখন তোমাকে বলেছে এইগুলোর পারমাণবিক ব্যাসার্ধ বা আয়নীয় ব্যাসার্ধ লিখতে হবে। এখন তুমি চিন্তায় পড়ে গেছো, সোডিয়াম কোথায়? সোডিয়াম এইভাবে অবস্থান করছে, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম পর্যায় বরাবর রয়েছে। দেখো এরকম পর্যায় বরাবর থাকতেও পারে, নাও থাকতে পারে, কোনোটা পর্যায় বরাবর, কোনোটা শ্রেণী বরাবর, এরকম থাকতে পারে। তা এই জাতীয় ক্ষেত্রে তুমি যে সূত্রটা অ্যাপ্লাই করতে পারবে সেটা হচ্ছে, আমি বলে দিচ্ছি, Z/E proportional to 1/R, Z/E proportional to 1/R। এটা কোন ক্ষেত্রে অ্যাপ্লাই করবে? ফর আয়নস। যখন আয়ন থাকবে প্রত্যেক কথাই কিন্তু, যখন আয়ন থাকবে সেক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করবে। Z/E proportional to বা ইনভার্সলি proportional to R বা proportional to 1/R। Z কি? Z হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক। এখানে Z হচ্ছে পরমাণু ক্রমাঙ্ক বা প্রোটন সংখ্যা। E মানে কি? ইলেকট্রন সংখ্যা, ঠিক আছে। আর মানে কি? ব্যাসার্ধ, পারমাণবিক বা আয়নীয় ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে কীরকমভাবে হিসাব করতে হয় দেখে নাও। Na+, Mg2+, আর Al3+, এই তিনটে জিনিস দেওয়া আছে, ঠিক আছে। দেখা যাক, ধরে নাও Na+, আমি লিখলাম, ভেঙে দিচ্ছি এরকমভাবে, Mg2+ আর Al3+। প্রথমে আমি Z বিচার করবো, আমি পরমাণু ক্রমাঙ্ক বিচার করবো। Na+এ পরমাণুর ক্রমাঙ্ক কত? 11, ম্যাগনেসিয়ামের 12, অ্যালুমিনিয়ামের 13,
ঠিক আছে, এবার ই বিচার করব। ই ই মানে কি, ইলেকট্রন সংখ্যা বিচার করব। ইলেকট্রন সংখ্যা কত হবে, সোডিয়ামের কত 11টা প্রোটন ছিল মানে 11টা ইলেকট্রন ছিল, Na প্লাস হয়েছে মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, এখন 10। Mg2+ ক্ষেত্রে দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়ে 10, অ্যালুমিনিয়াম Al3+ ক্ষেত্রে তিনটে ইলেকট্রন বেরিয়ে গিয়ে 10 হয়ে গেছে। ঠিক আছে, তাহলে Z/E কত হবে, Z/E 1.1, 1.2, 1.3। ঠিক আছে, তাহলে Z/E এর অর্ডার Z/E এর ক্রম কোথায় বেশি হচ্ছে, Al3+ এর ক্ষেত্রে বেশি, তারপরে Mg2+, তারপরে Na+। যার Z/E বেশি তার আর কম, কারণ হিসাব তাই তো বলছে সূত্র, Z/E ইনভার্সলি প্রপোর্শনাল টু আর। তাহলে আর মানে ব্যাসার্ধের ক্রম কী হবে, ব্যাসার্ধের ক্রম বা রেডিয়াই অর্ডার কী হবে, উল্টোটা হবে, Al3+ লেস দেন Mg2+, Na+। বোঝা গেছে? তাহলে যদি শুধুমাত্র পরমাণু দিয়ে দেয় সেক্ষেত্রে একরকমভাবে সহজেই করতে পারবো, কারণ সেটাকে শ্রেণী বরাবর না পর্যায় বরাবর আছে সেটা চিহ্নিত করেই তার কারণ লিখে আমরা বলতে পারবো। আর যদি আয়ন দিয়ে দেয় তাহলে আমরা কীভাবে করবো, Z/E ইনভার্সলি প্রপোর্শনাল টু আর, এই সূত্র ধরে আমরা এগোবো। প্রথমে পরমাণু ক্রমাঙ্ক বের করে নেব, তারপর ইলেকট্রন সংখ্যা বের করে নেব, তারপর Z/E রেশিওটা নির্ণয় করব, তারপরে যার Z/E এর ভ্যালু বেশি হবে তার রেডিয়াস কম হবে। রেডিয়াস মানে কি, ব্যাসার্ধ। ঠিক আছে, সহজ জিনিস।